আধুনিকের যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাসের একটা পার্ট হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এই আধুনিক ইতিহাস চর্চা আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে ইতিহাস যে চর্চা সেটা কোথা থেকে এলো, কেন আমরা আধুনিক ইতিহাস চর্চা বলছি। তো আমরা প্রথমে দেখে নেব যে বৈচিত্র্য। আগে যে ইতিহাস লেখা হতো সেটা হচ্ছে ধর্মীয় ইতিহাস, অর্থাৎ এখানে ছিল রাজাদের কাহিনী এবং কিছু ব্যক্তিগত ইতিহাস। তো সেই সময় যে ইতিহাসটা ছিল সেটা ধর্মীয় কেন্দ্রিক, এখানে মানে ইতিহাসের মধ্যে কোনো বৈচিত্র্য ছিল না। কিন্তু আধুনিক ক্ষেত্রে যে উপাদানগুলো পাওয়া গেছে ইতিহাসের, সেখান থেকে আমরা যে আধুনিকতায় পদার্পণ করেছি, সেখান থেকে আমরা আধুনিক ইতিহাস চর্চার মানে লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে ইতিহাসের, যেমন নতুন সামাজিক ইতিহাস চর্চা, খেলাধুলার ইতিহাস চর্চা, খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা, শিল্প ইতিহাস চর্চা, পোশাক পরিচয়ের ইতিহাস চর্চা, স্থাপত্যের ইতিহাসের চর্চা, স্থানীয় ইতিহাস চর্চা, শহরের ইতিহাস চর্চা, সামাজিক পরিবেশ, এরকম বিভিন্নভাবে মানে চর্চা রয়েছে। এই একত্রিতভাবে অর্থাৎ ইতিহাসের যে উপাদানগুলো সেগুলো এখন বিভিন্ন রকমভাবে পাওয়া গেছে, অর্থাৎ ইতিহাসের যে উপাদান সেগুলো এখন নতুনত্বভাবে তুলে ধরা হয়েছে, যার কারণে ইতিহাসের উপাদানের সাথে সাথে ইতিহাসের বৈচিত্র্যগুলো পাল্টে গেছে। এই সামগ্রিক যে ইতিহাস অর্থাৎ সামগ্রিক যে বিষয়, এই সামগ্রিক বিষয়কে একত্রে বলা হচ্ছে বৈচিত্র্য, অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। প্রাচীনকালে মধ্যযুগে যে ইতিহাস ছিল সেগুলো মানে এককেন্দ্রিক ইতিহাস, কিন্তু বর্তমানে যে ইতিহাস সেটা হলো বৈচিত্র্যমূলক ইতিহাস। যেমন আমরা প্রথমে এখানে দেখতে পাই যে নতুন সামাজিক ইতিহাস চর্চা, অর্থাৎ নতুন কেন আমরা বলবো, আগে যে ইতিহাস ছিল সেটা প্রাচীন ছিল, অর্থাৎ নতুন সামাজিক ইতিহাস চর্চা, অর্থাৎ আগে যে ইতিহাস চর্চা ছিল সেটা বর্তমানে যে ইতিহাস চর্চা তার মধ্যে পার্থক্য রয়েছে, যে সামাজিকতা ছিল, অর্থাৎ শুধুমাত্র রাজা বাদশাহ এদের কাহিনী নিয়ে ইতিহাস চর্চা হতো। কিন্তু বর্তমানে যে ইতিহাস চর্চা সেখানে সমাজের বিভিন্ন ধরনের যে মানুষ সমাজ, অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের সংস্কৃতি রয়েছে সেগুলো নিয়ে বর্তমানে আলোচনা করা হয়, তাই এটাকে আমরা বলি নতুন সামাজিক ইতিহাস চর্চা। পরবর্তীতে আমরা দেখবো যে খেলাধুলার ইতিহাস। খেলাধুলার ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে পরিবর্তন রয়েছে। যেমন আগেও খেলাধুলা হয়েছে, যেমন গ্ল্যাডিয়েটরের লড়াই, অর্থাৎ একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের লড়াই হতো, সে এক ধরনের খেলা ছিল। কিন্তু সেখানে যে জাতীয়তাবোধ, বর্তমানে যে খেলাধুলা, সেই খেলাধুলার মাধ্যমে জাতীয়তাবোধ গড়ে ওঠে। যেমন 1911 খ্রিস্টাব্দে আইএফএ শিল্ড জয়লাভ করেছিল ভারত। এই আইএফএ শিল্ড কাপে ব্রিটিশরা হেরে যাওয়ার কারণে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। এখান থেকে আমরা দেখতে পাই যে খেলাধুলার ক্ষেত্রে মানে আমাদের যে জাতীয়তাবোধ সেটা প্রস্ফুটিত হয়, অর্থাৎ জাতীয়তাবোধ জেগে ওঠে। তারপরে আমরা দেখতে পাই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা, অর্থাৎ খাবারের যে ইতিহাস, আমরা এই ইতিহাস বর্তমানে যে ইতিহাস চর্চা করা হয়েছে সেটা খাদ্যাভ্যাসের মাধ্যমে ফুটে ওঠে। আগে যে ইতিহাস চর্চা ছিল সেটা এককেন্দ্রিক, শুধু ধর্মীয় কেন্দ্রিক ইতিহাস চর্চা হতো, কিন্তু বর্তমানে ইতিহাস থেকে খাদ্যকে আলাদা করে, অর্থাৎ খাদ্যের যে তালিকা, তাই তালিকার উপর নির্ভর করে খাদ্যের ইতিহাস চর্চা করা হয়। এই খাদ্যের ইতিহাস যদি চর্চা না করা হতো তাহলে আমরা খাদ্য সম্পর্কে জানতে পারতাম না, যে এই খাদ্যটা আমরা কোথা থেকে পেলাম। যেমন আলু খাওয়া আমরা কোথা থেকে শিখলাম, এটা আমরা শিখেছি পর্তুগিজদের কাছ থেকে, কীভাবে আলু খেতে হবে। তারপরে মিষ্টি কী দিয়ে তৈরি, মিষ্টি কীভাবে তৈরি হয়, অর্থাৎ রসগোল্লা কে আবিষ্কার করেছেন, এগুলো আমরা জানতে পারি এই খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার মাধ্যমে। এটা যদি না থাকতো তাহলে আমরা রসগোল্লার ব্যবহার জানতে পারতাম না, যে আমরা পর্তুগিজদের কাছ থেকে রসগোল্লার ব্যবহার শিখেছি। তারপরে আমরা দেখবো শিল্প চর্চা, অর্থাৎ শিল্প চর্চার ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাই পরিবর্তন। আগে যে শিল্প চর্চা হতো, অর্থাৎ হাতের তৈরি শিল্প চর্চা হতো। তারপরে যে নাটকগুলো হতো, ছোট ছোট নাটক হতো। কিন্তু এখন যে শিল্প চর্চা, অর্থাৎ এখানে নাটক, তারপরে চলচ্চিত্র, এখানে একটা মানে পার্থক্য রয়েছে। এই নাটকের মাধ্যমে আমরা কি দেখতে পাই, যে নীল বিদ্রোহ, যেমন এই নীল বিদ্রোহের মাধ্যমে কিভাবে নীল চাষিরা নীলকরদের বিরুদ্ধে অত্যাচার করেছিল, তার বিরুদ্ধে যে আন্দোলন সেটা আমরা জানতে পারি এই নাটকের মাধ্যমে। অর্থাৎ বিভিন্ন ধরনের যে নাট্য চর্চা শুরু হয়েছে সেটা আমরা জানতে পারি এই শিল্প চর্চার মাধ্যমে। শিল্প চর্চা যদি না থাকতো তাহলে আমরা মানে শিল্প সম্পর্কে জানতে পারতাম না, যে আর্ট কি, তারপরে যে চলচ্চিত্র কিভাবে উত্থান হলো, নাটকের কিভাবে উত্থান হলো, এগুলো আমরা শিল্প চর্চার মাধ্যমে জানতে পারবো।
তারপরে হচ্ছে পোশাক পরিচ্ছদ। আগেও পোশাক পরিচ্ছদ ছিল, এখনো আছে, কিন্তু যে আধুনিক ইতিহাস চর্চায় যে পোশাক পরিচ্ছদ সেটা কিন্তু আলাদা। আগে যে পোশাক পরিচ্ছদ পড়তো, বর্তমানে যে পোশাক পরিচ্ছদ তার মধ্যে পার্থক্য রয়েছে। তাই পোশাক পরিচ্ছদের উত্থান কোথা থেকে? বর্তমানে যেমন শাড়ির ব্যবহার, এই শাড়ির ব্যবহার কোথা থেকে এলো? আমরা যদি জানতে তাহলে আমাদের কি করতে হবে? পোশাক পরিচ্ছদের যে ইতিহাস সেটা আমাদের পড়তে হবে। যেমন এখন নারীরা যে কাপড় ব্যবহার করছে অর্থাৎ শাড়ি ব্যবহার করে, সেটা বলা হয় যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের ফ্যামিলির অনুকরণে শাড়ির মানে শাড়ির প্রচলন রয়েছে। এটা আমরা জানতে পারছি পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার মাধ্যমে। এটা যদি না থাকতো তাহলে আমরা পোশাক পরিচ্ছদ সম্পর্কে আমরা জানতে পারতাম না। তাই আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে পোশাক পরিচ্ছদের একটা গুরুত্ব রয়েছে। তারপরে স্থাপত্য, যে স্থাপত্য বর্তমানে যে বাড়িঘর রয়েছে, তারপরে যে মসজিদ, তারপরে রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট, এই যে স্থাপত্যগুলো রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্থাপত্য ছিল। সেটা কে তৈরি করেছে, কার আমলে তৈরি হয়েছিল, কি ধরনের ধাতু ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কি দিয়ে এই স্থাপত্যটা তৈরি করেছে। এই স্থাপত্যের ইতিহাস চর্চা যদি না হতো তাহলে আমরা স্থাপত্য সম্পর্কে জানতে পারতাম না, যে কী ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে, কোথা থেকে এই টাইলসগুলো এসেছে, কোন দেশ থেকে এসেছে, কী ধরনের টাইলস, এগুলো আমরা জানতে পারছি স্থাপত্য চর্চার মাধ্যমে, অর্থাৎ স্থাপত্যের ইতিহাস চর্চার মাধ্যমে আমরা জানতে পারছি, না হলে আমরা জানতে পারতাম না। এরপরে আমরা দেখব ইসলামীয় ইতিহাস, অর্থাৎ আগে যে ইতিহাস চর্চা করা হতো সেটা কেবলমাত্র রাজা কেন্দ্রিক, অর্থাৎ সেইখানকার যে রাজা রাজবংশ তাদের সম্পর্কে আলোচনা করা হতো। এখানে স্থানীয় ইতিহাস বলে কিছু ছিল না। যেমন বর্তমানে যে ইতিহাস চর্চা করা হয়, যেমন কোচবিহারের ইতিহাস, বাংলার ইতিহাস, এটা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, স্থানীয় ইতিহাস চর্চা যদি না থাকতো তাহলে আমরা স্থান কেন্দ্রিক যে ভৌগোলিক অবস্থান সেটা আমরা জানতে পারতাম না। বর্তমানে স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে আমরা সহজেই স্থান কেন্দ্রিক ইতিহাস চর্চা করতে পারছি, অর্থাৎ স্থানীয় স্থান মানে যে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানকার যে অবস্থা, সমাজ সংস্কৃতি থেকে শুরু করে চলাফেরা, যে পোশাক পরিচ্ছদ, অর্থাৎ স্থানীয় এলাকাদের আমরা সম্পর্কে জানতে পারছি এই স্থানীয় ইতিহাস চর্চার মাধ্যমে। কারণ ভারতবর্ষের প্রথম ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চা লেখা হয়েছিল, সেটা হচ্ছে কলহনের লেখা রাজতরঙ্গিনী। এখান থেকে আমরা কাশ্মীরি ইতিহাস জানতে পারি। ঠিক তেমনই বাংলাকে জানতে গেলে আমাদের বাংলার ইতিহাস জানতে হবে এই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস থেকে। তারপরে রয়েছে শহরের ইতিহাস। আগে যে ইতিহাস চর্চা করা হতো সেটা এই শহর কেন্দ্রিক যে আলাদা ইতিহাস সেটা কিন্তু ছিল না, যদিও মোটামুটি ছিল। কিন্তু এখন যে শহরের ইতিহাস, অর্থাৎ এখন যে ইতিহাসের উপাদান সেটা অনেকটা পাল্টে গেছে, অর্থাৎ শহর কেন্দ্রিক যে উপাদান, যেমন সংবাদপত্রের মাধ্যমে শহরের কথা জানতে পারছি, বিভিন্ন লেখালেখির মাধ্যমে, গ্রন্থের মাধ্যমে আমরা শহরের ইতিহাস জানতে পারছি, যার কারণে বর্তমানে শহরের ইতিহাস চর্চা করা হচ্ছে, যার ফলে আমরা শহরের ইতিহাস জানতে পারছি। তারপরে সামরিক ইতিহাস। সামরিক অর্থাৎ এখানে আর্মিদের কথা বলা হয়েছে, যে আগে যে সামরিকদের অর্থাৎ আর্মিদের জন্য আলাদা কোনো ইতিহাস ছিল না, কিন্তু বর্তমানে যে সামরিক বাহিনী, এই সামরিক বাহিনীদের নিয়ে আলাদা করে ইতিহাস চর্চা করা হয়। আলাদা করে ইতিহাস চর্চা করার জন্য আমরা সামরিক বাহিনী সম্পর্কে জানতে পারছি, যে ভারতে কবে নৌবাহিনী গড়ে উঠেছিল। যেমন ভারতে প্রথম নৌবাহিনী গড়ে উঠেছিল 1793 খ্রিস্টাব্দে। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এই সামরিক সংগঠনটা গড়ে তোলা হয়েছিল। তারপরে 1839 খ্রিস্টাব্দে সামরিক বাহিনী গড়ে তোলা হয়। এভাবে বিভিন্ন ধরনের সামরিক বাহিনী গড়ে তোলা হয়েছে, যার কারণে আমরা সামরিক ইতিহাস চর্চার মাধ্যমে সামরিক বাহিনী সম্পর্কে জানতে পারছি। তারপরে হচ্ছে পরিবেশের ইতিহাস চর্চা। আমরা যদি বলতে যাই তাহলে আগে কি পরিবেশের কোনো ইতিহাসই ছিল না, কিন্তু বর্তমানে এই পরিবেশ সম্পর্কে আলাদা করে ইতিহাস লেখা হয়, অর্থাৎ এই আলাদা করে ইতিহাস চর্চা করা হয়। কেননা আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন হতে হয় তাহলে আমাদেরকে পার্শ্ববর্তী পরিবেশ সম্পর্কে জানতে হবে, এখানকার পরিবেশ কেমন, ওখানকার পরিবেশ কেমন, অর্থাৎ পরিবেশের যে অবস্থা সেটা আমরা সহজে জানতে পারছি পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে। আমরা যদি পরিবেশের ইতিহাস চর্চা না হতো তাহলে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারতাম না। যেমন যে পরিবেশ সম্পর্কে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এই যে বিভিন্ন ধরনের আন্দোলন, এই আন্দোলন এই আমরা সম্পর্কে জানতে পারছি। পরিবেশ মানে পরিবেশের ইতিহাস চর্চা সেখান থেকে আমরা সহজে জানতে পারছি। এটাই অর্থাৎ পরিবেশের যদি ইতিহাস চর্চা না হতো তাহলে আমরা পরিবেশের যে ইতিহাস সেটা আমরা জানতে পারতাম না। তারপরে যে বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা ব্যবস্থা, অর্থাৎ বিজ্ঞানের যে অগ্রগতি, এই প্রযুক্তি, চিকিৎসা, এই যে ডেভেলপ রয়েছে, আগে যে মানে
বিজ্ঞানের ব্যবহার, সেটা যে বর্তমানে যে বিজ্ঞানের ব্যবহার তার সঙ্গে আমরা তুলনা করতে পারতাম না যদি না বিজ্ঞান সম্পর্কে ইতিহাস চর্চা করা হতো। যেমন প্রফুল্ল রায়ের হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি, একটা বিজ্ঞান প্রযুক্তিগত, তারপরে ইরফান হাবিবের লেখা বিজ্ঞান ও প্রযুক্তি, তারপরে বিভিন্ন ধরনের চিকিৎসা শাস্ত্র রয়েছে। এই যে বর্তমানে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা শাস্ত্র নিয়ে ইতিহাস চর্চা করা হয়, সেখান থেকে আমরা বিজ্ঞানের যে অগ্রগতি, প্রযুক্তির অগ্রগতি, চিকিৎসার যে অগ্রগতি, তা আমরা ইতিহাস চর্চার মাধ্যমে জানতে পারি। তারপরে হচ্ছে নারীর ইতিহাস চর্চা। অর্থাৎ নারীর ইতিহাস চর্চা আগে ছিল না, অর্থাৎ প্রাচীন মধ্যযুগে যদিও কিছু নারীর নাম পাওয়া যায়, কিন্তু নারীদের জন্য আলাদা ইতিহাস এখানে মানে কোথাও ছিল না। তারপরে ভারতের নারী ইতিহাস চর্চা ছিল 1970-এর পর থেকে, যে নারী কেন্দ্রিক ইতিহাস, অর্থাৎ নারীদের যে সমান অধিকার, সেই নিয়ে নারীদের আন্দোলন, অর্থাৎ নারী ইতিহাস চর্চা বর্তমানে শুরু হয়েছে। এই যে আমরা যে বিষয়টা আলোচনা করলাম, এইগুলো হলো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। থ্যাংক ইউ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম যে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, এখানে যে তার বৈচিত্র্যগুলি রয়েছে সেখান থেকে মানে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলির মধ্যে যেমন রয়েছে, তেমন আমরা বলতে পারি যে যেমন নতুন সামাজিক ইতিহাস চর্চা। এই যে নতুন সামাজিক ইতিহাস, এখানে যে প্রশ্নটা আছে সেটা হলো যে নতুন সামাজিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয়। এটা শুরু হয়েছে 20 শতকের দিকে। বাংলার সামাজিক ইতিহাস গ্রন্থের লেখককে? বাংলার সামাজিক ইতিহাস গ্রন্থের লেখক হলেন দুর্গাদাস সান্যাল। আরেকটি যে এখানে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে কোন সময় থেকে ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু হয়? সেটা হচ্ছে 1980 খ্রিস্টাব্দে। এটা সব থেকে যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে? সেটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে। এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। আর যেটা এখানে প্রশ্ন দেয় যে ভারতের জাতীয় খেলা কি? কবাডি। তারপরে কাদের হাত ধরে ভারতে আলুর ব্যবহার শুরু হয়? সেটা পর্তুগিজদের হাত ধরে। রসগোল্লা বাংলার জগৎ মাতান আবিষ্কারে গ্রন্থের লেখককে? গ্রন্থের লেখক হলেন হরিপদ ভৌমিক। তারপরে যে আর যে প্রশ্নগুলো আছে সেগুলো হলো যেমন বাংলার কোন বাঙালিরা পর্তুগিজদের কাছ থেকে দুধ থেকে ছানা বের করে মিষ্টি তৈরি কাজ শিখেছিল? সেটা হচ্ছে হুগলির বাঙালিরা। তবে রসগোল্লার আবিষ্কার কে? হারাধন ময়রা। কাদের অনুকরণে বাঙালি সমাজে শাড়ি পরার সূত্রপাত হয়? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলাদের অনুকরণে। বাঙালির বেশ ব্যাস এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলেন মলয় রায়। বাংলার প্রথম খাদ্য প্রণালী সম্পর্কিত বই কোনটি? প্রাক রাজেশ্বর। বাংলায় থিয়েটার হল কবে প্রতিষ্ঠিত হয়? 1795 খ্রিস্টাব্দে। ভালো সব থেকে আরেকটা যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? দাদা সাহেব ফালকে। ভারতে প্রদর্শিত প্রথম সহভাগ চলচ্চিত্র কোনটি? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মেলোডি অফ লাভ। তারপরে এখানে একটা প্রশ্ন রয়েছে যে বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সহভাগ চলচ্চিত্র কোনটি? সেটা হলো জামাই ষষ্ঠী। আর একটা যেটা চলচ্চিত্র থেকে প্রশ্ন আছে, সেটা হিন্দি ভাষা নির্মিত প্রথম সহভাগ চলচ্চিত্র কোনটি? আলম আরা। ভারতে প্রদর্শিত প্রথম চলচ্চিত্র যেটা, সেটা কোনটি? সেটা হলো রাজা হরিশ্চন্দ্র। তারপরে যোগাযোগ ব্যবস্থা থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে রেলপথের প্রবর্তক কে? সেটা হলো লর্ড ডালহৌসি। তিনি কবে প্রতিষ্ঠা করেছেন? 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন। উড়োজাহাজ কত খ্রিস্টাব্দে আবিষ্কার হয়? সেটা হচ্ছে 1903 খ্রিস্টাব্দে। কে করেন? রাইট ভ্রাতৃদ্বয়। তার পরিবেশ থেকে যে প্রশ্নটা আসে যে ভারতে কবে প্রথম পরিবেশ দিবস পালিত হয়? সেটা হচ্ছে 1974 খ্রিস্টাব্দে 5ই জুন। তো রায়তরঙ্গিনী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা যায় বা কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? সেটা হচ্ছে কাশ্মীরের ইতিহাস। বিশ্ব পরিবেশ বিষয়ক দুটি আন্দোলনের নাম লেখো। সেটা হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন ও চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? সুন্দরলাল বহুগুণা। এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতাকে? আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
তারপরে সায়েন্স থেকে যে প্রশ্নটা আসে বা বিজ্ঞান থেকে, সেটা হলো সায়েন্স অ্যান্ড দি রাজ গ্রন্থের রচয়িতাকে, তিনি হলেন দীপক কুমার।